সো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স আর থ্রি কাইন্ডস। গঠনগতভাবে একটি বাক্য 3 ধরনের হতে পারে। তো এর আগে আমরা জানছি হচ্ছে বাক্য 5 ধরনের। তো সেটা কি ছিল? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর যে কয়টা আছে সেগুলো কিন্তু ছিল হচ্ছে অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্স। তাহলে অর্থগতভাবে সেন্টেন্স ছিল 5 প্রকার, কিন্তু গঠনগতভাবে সেন্টেন্স হচ্ছে আমাদের 3 ধরনের। কি কি? সিম্পল সেন্টেন্স, যেটাকে বলা হয় সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্স, যেটা হচ্ছে যৌগিক বাক্য। সো এই জিনিসগুলো শেখার আগে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেখার আগে আমাদের যে জিনিসটা ধারণা থাকা দরকার সেটা হচ্ছে ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে কি সবার জানা আছে? জি স্যার। জানা নাই কার কার? বলেন স্যার কার কার। আরেকবার বলে দিলে ভালো হতো, আমার জানা নেই। ঠিক আছে, ধন্যবাদ। সো এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড জানার আগে আমাদের ভার্ব সম্পর্কে একটু জানতে হবে, বেশি না। সো ভার্বের প্রধানত আমরা জানি, বাংলায় পড়েছিলাম, ক্রিয়া হচ্ছে 2 প্রকার, সমাপিকা, অসমাপিকা। তো সমাপিকা কোনগুলো? যেগুলো অর্থ নিজে নিজে সম্পূর্ণ করে। আর অসমাপিকা সেগুলো সমাপিকার উপর নির্ভর করে বা একা একা অর্থ প্রদান করতে পারে না। সো এই ক্ষেত্রেও ফাইনাইট, নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রেও একই রকম। সো ফাইনাইট ভার্বগুলো, the verb which is limited, that means it changes its form according to subject। তার মানে হচ্ছে এই যে ফাইনাইট ভার্বগুলো, এগুলো হচ্ছে একটা সেন্টেন্সের বক্তব্য পুরোটা শেষ করতে পারবে। এর সাথে সাথে পার্সন, নাম্বার আর টেন্স অনুযায়ী এর যে ধরন বা বাক্যের যে গঠন বা ভার্বের যে ফর্মটা, সেটা পার্সন, নাম্বার আর টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। তাহলে কি কি হয়? ফাইনাইট ভার্বগুলো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে বা সম্পূর্ণ করে, পার্সন, নাম্বার, টেন্স অনুযায়ী রূপ পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন এক্সাম্পল বলা যায়, আই গো টু স্কুল টু লার্ন। যেমন আমি স্কুলে যাই, কেন যাই? শিখতে যাই। এখন এখানে যদি বলা হয় আই গো টু স্কুল, তাহলে আমি স্কুলে যাই, এখানে কিন্তু এই গোটা আমাদের পুরো অর্থ দিচ্ছে। আমি স্কুলে যাই, একটা বাক্য কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখন যদি বলা হয় আই টু লার্ন, আমি এখানে গো দিলাম না, আই টু স্কুল টু লার্ন। তো এখানে কিন্তু বাক্যের যে অর্থটা সেটা কিন্তু পুরোপুরি ভাবে আসতেছে না, কারণ এখানে টু লার্ন দিয়ে কোনো একটা সম্পূর্ণ অর্থ বা বাক্যের যে একটা আকাঙ্ক্ষা থাকে সেটা কিন্তু থেকেই যাচ্ছে, বাক্য পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে না। ঠিক একইভাবে হি গোস টু স্কুল টু লার্ন, তাহলে দেখো এখানে যদি আমি বলি হি গোস টু স্কুল, তাহলে কিন্তু এই পর্যন্ত লিখলেই আমার বাক্যটা হয়ে যায়, টু লার্ন না লিখলেও চলে। তাহলে এতটুকু হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এরপর আসি, আই ওয়েন্ট টু স্কুল টু লার্ন। তাহলে এখানে আই ওয়েন্ট টু স্কুল টু লার্ন, এখানে আই ওয়েন্ট টু স্কুল লিখলেও একটা বাক্য পুরোপুরি হয়ে যাচ্ছে, টু লার্ন লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে ফাইনাইট ভার্বগুলো কি হচ্ছে? আমাদের একটা বাক্যের পুরো অর্থ দিচ্ছে, যে ভার্বটা আমাদের পুরো একটা বাক্যের অর্থ প্রকাশ করতে পারতেছে বা যেখানে আমাদের পুরোপুরি মনের ভাব প্রকাশ পাচ্ছে, সেখানে এই ফাইনাইট ভার্বগুলো ব্যবহার হচ্ছে। সো এখানে বলা হয়েছে সাবজেক্ট, এই অ্যাকর্ডিং টু সাবজেক্ট, পার্সন, নাম্বার আর টেন্স অনুযায়ী এই ভার্বের ফর্ম গুলো চেঞ্জ হয়ে যায়। সেটা কি রকম? যেমন আই এর সঙ্গে হয়েছে গো, হির সঙ্গে গোস, কারণ হি হচ্ছে আমাদের থার্ড পার্সন, এই জন্য গোস। এরপরে টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয়, এখানে দেখো ওয়েন্ট ব্যবহার হয়েছে, তার মানে কি এটা পাস্টে। ফাইনাইট ভার্ব বোঝা গেছে? যারা অ্যাক্টিভ আছি কথা বলি। জি স্যার। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটা আঁকাইলো কে? এরপরে আসবো আমরা হচ্ছে নন ফাইনাইট ভার্বে। সো নন ফাইনাইট ভার্ব, the verb which is not limited, that means it can change its form according to subject, person, number and tense। তার মানে এই আমাদের নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, যেটা একটা বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না বা বাক্যের একটা অর্থের আকাঙ্ক্ষা থেকে যাবে, এর সাথে সাথে নাম্বার, পার্সন বা টেন্স অনুযায়ী রূপ পরিবর্তন করতে পারবে না।
সো আমরা আগে যেটা দেখলাম, আই গো টু স্কুল টু লার্ন, হি গোস টু স্কুল টু লার্ন, আই ওয়েন্ট টু স্কুল টু লার্ন। তাহলে এই ক্ষেত্রে দেখো আই গো, এখানে আমাদের আই গো হি সঙ্গে গোস, আই ওয়েন্ট, কিন্তু এই লাস্টের যে রেড কালার করা যে অংশগুলো সেগুলো কিন্তু ফার্স্ট পারসন বা থার্ড পারসনের সঙ্গে বা টেন্স পরিবর্তন করার পরেও একই রকম থাকতেছে, টু লার্ন টু লার্ন টু লার্ন, এগুলো কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে বলতে ওই পারি, রেড কালার করা ওই যে ওই ভার্ব গুলা কি ভার্ব? জি বলতেছি ভাইয়া। তাহলে আমরা এই রেড কালার যে ভার্ব গুলো আছে সেগুলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এর কারণ কি, এগুলা বাক্যের টেন্স, পার্সন বা নাম্বার অনুযায়ী পরিবর্তন হচ্ছে না। তাহলে বাক্যের যে ভার্ব গুলো বা ক্রিয়াগুলো বাক্যের পার্সন, নাম্বার বা সাবজেক্ট অনুযায়ী বা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, সেগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট নন ফাইনাইট ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? থাকলে ঝটপট বলে ফেলেন। না স্যার। ঠিক আছে, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সিম্পল কমপ্লেক্সের যে মেইন জিনিসটা সেখানে। আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো এই সিম্পল সেন্টেন্সে আমরা যদি বলি, সিম্পল সেন্টেন্সে কি কি থাকে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব বা একটা প্রিন্সিপাল ভার্ব, বা সরি প্রিন্সিপাল নয়, একটা প্রিন্সিপাল ক্লজ। আবার যখন কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেখানে থাকে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এরপর যখন কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেখানে থাকে একটা প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটিং ক্লজ থাকে। ক্লজ ব্যাপারে জানা আছে কার কার, বা জানা নেই কার কার, তারা একটু বলেন। একটু কথা বলি সবাই। ক্লজ ব্যাপারে কি সবাই জানি? অল্প অল্প জানে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ক্লজটাই দেখাই। সো একটি বাক্য ক্লজ এর ধারণ বা সংখ্যার উপর ভিত্তি করে এই বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা ভাগ করা হলো সেটা মূলত ক্লজ এর উপর নির্ভর করে 3টা ভাগে ভাগ করা হয়েছে। সো হোয়াট ইজ ক্লজ? A clause is a group of words that contains it at least a subject and a finite verb. A clause may form a sentence or part of a sentence. So এই ক্লজটা হচ্ছে একগুচ্ছ শব্দ, বা যেটাকে বলা হয় গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এই ক্লজটা হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস, অথবা একটা বাক্য পুরোটাই হতে পারে একটা ক্লজ। এবং এই বাক্যে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো ফাইনাইট ভার্বটা এখানে মেইন জিনিস না, এখানের মেইন জিনিস হচ্ছে একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। এর সাথে আর হচ্ছে এ ক্লজ মে ফর্মস অফ আ সেন্টেন্স, মানে কি একটা ক্লজ একটা সম্পূর্ণ সেন্টেন্স গঠন করতে পারবে, অথবা এ পার্ট অফ সেন্টেন্স, অথবা একটা বাক্যের অংশ হতে পারবে। সেটা হচ্ছে কি ক্লজ। অনেক সময় সাবজেক্টটা যেমন উজ্জ্ব থাকে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ্ব থাকে। তো এই ক্লজের ক্ষেত্রেও অনেক সময় সাবজেক্ট গুলো উজ্জ্ব থাকে, যেমন লুকিয়ে থাকে যেটা বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা একটা ক্লজের মধ্যেই ধরা হয়। তো এই ক্লজ আবার হচ্ছে 3 প্রকার। তো আমরা এখন ভাবতেই পারি যে ক্লজ কেন শিখবো। একটু আগে আমরা বলে নিলাম যে সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকে, এরপর কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে কথা থাকে কোঅর্ডিনেটিং, কথা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে। তো এই জিনিসগুলো জানার জন্য আমরা একটু ক্লজটা ধারণা নিয়ে নেব, প্রাথমিক ধারণা। আমরা বেশি ডিটেইলসে যাব না, কারণ বেশি ডিটেইলসে গেলে সেক্ষেত্রে আমাদের সিম্পল কমপ্লেক্স এই রূপান্তর গুলাই মাথার মধ্যে ঘেলোমেলো হয়ে যাবে। তো এখন যাব হচ্ছে ক্লজ কয় প্রকার। ক্লজ হচ্ছে 3 প্রকার, মোটামুটি সবাই জানি। ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ, এরপর ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ, এরপর কোঅর্ডিনেট ক্লজ। এখন দেখব হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজটি পড়ার পর তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে না, অর্থাৎ ক্লজটি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে, সেটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। সো একটু আগে আমরা যেটা দেখলাম যে ফাইনাইট ভার্ব, যে ভার্বটা পরিপূর্ণভাবে একটা বাক্যকে শেষ করতে পারতেছে, অর্থাৎ একটা বাক্যের পূর্ণ মিনিং দিচ্ছে, বাক্যের ভিতরে কোনো আকাঙ্ক্ষা থাকতেছে না, সেটাকে আমরা দিলাম ফাইনাইট ভার্ব। সো এই প্রিন্সিপাল ক্লজের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ফাইনাইট ভার্ব।
তো যখনই একটা বাক্যাংশে প্রিন্সিপাল ক্লজ ফাইনাইট ভার্ব থাকবে, তখনই সেই ক্লজটা কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারবো, কারণ সেই অংশটুকু আলাদাভাবে একটা নিজস্ব অর্থ দিতে পারবে, অন্য কোনো অংশ বা অন্য কোনো ক্লজের সাথে বা সম্পর্ক থাকা প্রয়োজন হবে না, সেটা কিন্তু আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজ বলতে পারতেছি। তাহলে প্রিন্সিপাল ক্লজের যদি ইংলিশে সংজ্ঞাটা দেওয়া যায়, the sentence which contains one subject and one finite verb is called independent or principal clause। তাহলে যে বাক্য একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত হয়, বা যে বাক্যে একটা সাবজেক্ট অথবা একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সরি, এখানে ভুল লিখেছি, ভার্ব লিখেছি, ক্লজ হবে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার উদাহরণ যদি আমি বলি, আই সি এ বার্ড। এখানে দেখো একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আই এবং একটা ফাইনাইট ভার্ব সি আছে। তাহলে এটা কিন্তু আমরা একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারতেছি। আশা করি প্রিন্সিপাল ক্লজটা সবাই বুঝতে পারছেন। কেউ কি না বোঝায় এমন আছেন? না, বুঝতে পারছি, খুব সুন্দরভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, এবার যাব আমরা সাবঅর্ডিনেট ক্লজ। সো সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজটি পড়ার পর মনের মধ্যে প্রশ্ন আসবে যে বাক্যটি কি অসম্পূর্ণ থাকবে বা বাক্যটি কি এখনো সম্পূর্ণ হয়নি, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজ পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে আমরা জানি, যখন একটা যদি আমরা উদাহরণ দেই, যখন কোনো জাতি কোনো একটা বিষয়ে স্বয়ংসম্পূর্ণ থাকে না, তখন সে জাতিকে অন্য কোনো জাতির উপর নির্ভর করতে হয়। যেমন বাংলাদেশ অনেক সময় ইন্ডিয়ার উপর নির্ভর করে, বা ইন্ডিয়া অনেক সময় বাংলার উপর নির্ভর করে। সো একজনকে আরেকজন সাহায্য করতে হয়, এক্ষেত্রে একজন হয় সাহায্যকারী, একজন হয় মেইন। সো তাহলে একটাকে আমরা বলবো প্রিন্সিপাল, একটাকে বলবো হচ্ছে কি আমরা সাবঅর্ডিনেট। তাহলে আমাদের যে সাহায্য যে করবে সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর যে সাহায্য নিবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট। তাহলে যদি আমরা সংজ্ঞায় বলি এখন, the sentence but the part of sentence which is depend on another clause to complete its meaning is called dependent clause অথবা subordinate clause। তাহলে এখানে দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে একটি কনজাংশন থাকে এবং সাবঅর্ডিনেট ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা আবার বলি, যে ক্লজটি একা একা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, অন্য একটি ক্লজের উপর নির্ভর করতে হয় এবং ওই ক্লজের উপর ভিত্তি করে তার পরিপূর্ণ মিনিং বা সম্পূর্ণ মিনিং প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত হয় একটা কনজাংশন দ্বারা, যেটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা পরে দেখব। তাহলে আমরা যদি এখন সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণ দেখি, এখানে বলা হয়েছে হোয়েন আই সি আ বার্ড। আমি যখন একটা পাখি দেখি, এখানে মনের ভাব কখনোই পরিপূর্ণ হয়নি। যখন আমি একটা পাখি দেখি, তারপরে হতে পারে আমি পাখিটিকে মারলাম, পাখিটি উড়ে গেল, তারপরে হোয়াটএভার কিছু একটা হবে তারপরে, অর্থাৎ এখানে একটা আকাঙ্ক্ষা কাজ করে। তাহলে এই অংশটুকু কিন্তু আমাদের পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে না। এখন আমরা করব কি, আচ্ছা ভাই, এখানে কি সিটা কি, এখানে sir, সিটা কি ইনফিনিট ভার্ব? কোনটা? এই সি, হোয়েন আই সি, এখানে সি যেটা বলতো দেখা, এটা কি ইনফিনিট? এটা হ্যাঁ, আমরা জি এই তো জি। এই কনজাংশনটা যুক্ত করে আইসিএ বাট, এই অংশটা হচ্ছে আমাদের, সাধারণভাবে আমরা যদি হোয়েনকে বাদ দেই, তাহলে এটা এই আইসিএ বাট এর পরের অংশ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। কিন্তু যখন আমরা এই হোয়েনটা যুক্ত করব, তখন এই সিটা আর ফাইনাইট ভার্বের কাজ করবে না, কারণ এখানে সি দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না। বোঝা গেল? জি। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা একটা পরিপূর্ণ মিনিং দেওয়ার জন্য এরপরে একটা প্রিন্সিপাল ক্লজ বসাবো। যেমন when I see a bird I become very happy। তাহলে এখানে দেখো I become, এটা কিন্তু এখন এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে when I see a bird এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট, আর I become very happy এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এই দুটা যুক্ত হয়েছে এই হোয়েন দ্বারা এই দুইটা ক্লজ যুক্ত হয়েছে। এই ক্ষেত্রে আমরা এটাকে বলি সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি হচ্ছে?
একটা বাক্যাংশ বা বাক্য অন্য একটা বাক্যের উপর নির্ভর করে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, তখন তাকে আমরা বলতেছি সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, এবার যাব হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যখন দুই বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, একে অপরকে অর্থ প্রকাশ করতে বা করে বা একে অপরকে যখন সহযোগিতা করে, তাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। সো এর এই কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজ, এখানে দুই বা তার অধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এই প্রিন্সিপাল ক্লজ গুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কি রকম কনজাংশন? এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো হচ্ছে কনজাংশন চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা আছে, তো সেদিকে যাব না। আমরা শুধু জানবো কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা, এন্ড, অর, বাট, এরপর ফর, এগুলা বেশ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন বা এই কোঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ গুলো দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি বসে এবং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তারা নিজেই অর্থ প্রকাশ করে এবং অর্থ প্রকাশের ক্ষেত্রে কোঅর্ডিনেট ক্লজগুলো সমান গুরুত্ব পায়। অর্থাৎ এই কোঅর্ডিনেট ক্লজগুলো যদি আমরা বলি যে উদাহরণ হিসেবে বলা যায় আই গো টু স্কুল অ্যান্ড আই স এ কার, তাহলে আই গো টু স্কুল এবং আই স এ কার, এই দুইটা বাক্যকে যদি আমরা এন্ড ছাড়া আলাদা করি, আই গো টু স্কুল, এই বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। এবং আবার যদি বলি আই স এ কার, পরের অংশটুকু, সেই অংশটুকু কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। অর্থাৎ কোঅর্ডিনেটিং ক্লজের কনজাংশন ছাড়া বা কনজাংশন উঠে দেওয়ার পরে প্রতিটা অংশই এক একটা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এরা সমান গুরুত্ব পাবে, সমানভাবে নিজেদের অর্থ প্রকাশ করতে পারবে। কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাইয়া আপুরা বলেন। না ভাইয়া। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে আমাদের মূল থিমে, সিম্পল সেন্টেন্স। coordinating ভাইয়া ক্লিয়ার শোনা একটা যাচ্ছে? উদাহরণ নাই, জি ওই যে কোঅর্ডিনেট ক্লাস, একটা উদাহরণ হ্যাঁ, দেওয়া বললাম নাই তো কোনো? যে I go to school and I saw a car, অর্থাৎ and, but, or দ্বারা যুক্ত যে বাক্যগুলো, সেগুলোই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছি। এরপরে যাব হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে সিম্পল সেন্টেন্সের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে, অর্থাৎ একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা এর আগে সাবজেক্ট কি সেটাও জানিয়ে এসেছি, ফাইনাইট ভার্ব কি সেটাও জানি, এবং এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি সেটাও জানি। তাহলে এই ক্ষেত্রে একটা ফাইনাইট ভার্ব মাস্ট থাকবে। ফাইনাইট ভার্ব ছাড়া প্রিন্সিপাল ক্লজ যেহেতু গঠিত হয় না, তাহলে ফাইনাইট ভার্ব ছাড়া সিম্পল সেন্টেন্স কখনো গঠিত হতে পারে না। তবে এই ক্ষেত্রে অনেকে বলবে যে তাহলে কি নন ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্সে থাকবে না? নন ফাইনাইট ভার্ব অবশ্যই সিম্পল সেন্টেন্সে থাকবে, বাট ফাইনাইট ভার্বটা মাস্ট। নন ফাইনাইট থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে এটা হচ্ছে এরকম যে নফলের মতো, না পড়লে গুনাহ নাই, পড়লে সব, এরকম। তাহলে সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব মাস্ট থাকবে এবং নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা বাক্য ক্ষেত্রে মিনিং এর ক্ষেত্রে আলাদা হিসেব। So the sentence which has a subject, a finite verb is called simple sentence. যেমন এক্সাম্পল যদি বলি, we learn English to make ourselves skilled, তাহলে we learn English, আমরা ইংরেজি শিখি, এই অংশটুকু কিন্তু আমাদের একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এই অংশটাকে একটা পূর্ণ অর্থ দিচ্ছে। এবং এই তো বাকি যে বললাম নন ফাইনাইট ভার্বও থাকতে পারে, টু মেক আওয়ারসেলফ স্কিলড। তাহলে দেখো এখানে আমাদের ফাইনাইট ভার্বও আছে এবং এক্সট্রা ভাবে নন ফাইনাইট ভার্বও আছে, যেটাকে বলা হয় এক্সটেনশন, মানে অতিরিক্ত পার্ট হিসেবে এখানে যুক্ত আছে। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। সো সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন যুক্ত থাকবে না। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে ফ্রেজ ব্যবহার করতে পারি, ফ্রেজ বা আইডমস বা ইডিয়মস যেটা বলি, সেগুলো ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে কোনো কনজাংশন যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে না।
সিম্পল সেন্টেন্স ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না ভাইয়া। আচ্ছা, এরপরে যাব হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সের মিনিং আমরা জেনে এসেছি। কমপ্লেক্স মানে হচ্ছে আমাদের জটিল যে বাক্য সেটা হচ্ছে কমপ্লেক্স। জটিল জিনিসটা আসলে অনেক জটিল। সো এই কমপ্লেক্স সেন্টেন্সে থাকে কি কি? একটা ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন্ট বাই সাবঅর্ডিনেটিং কনজাংশনস, বা আমরা এখানে বলতে পারি একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা ক্লজ কিভাবে যুক্ত থাকে? একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কি বলতে পারি? সাবঅর্ডিনেট ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই দুইটা তো অবশ্যই যুক্ত থাকতে গেলে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে। যেমন আমরা যদি বাক্যে বলি উই লার্ন ইংলিশ, এই অংশটুকু হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এই তো সো দ্যাট উই ক্যান মেক আওয়ারসেলফ স্কিলড। আমি যদি এখানে শুধু বলি সো দ্যাট উই ক্যান মেক আওয়ারসেলফ স্কিলড, এই অংশটুকু কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ আমরা তাই দক্ষ হতে পারি। তাহলে আমরা কেন দক্ষ হতে পারি? একটা জিনিস বা একটা আকাঙ্ক্ষা থেকে যায়। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা কি দ্বারা যুক্ত আছে? এখানে সো দ্যাট দ্বারা যুক্ত আছে। তাহলে আমরা ইংরেজি শিখি যাতে আমরা নিজেদের দক্ষ করতে পারি। সো এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ গুলো বা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা কি কি দ্বারা যুক্ত থাকে সেগুলো একটু দেখবো। সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলোকে বলা হয় দো, অলদো, দ্যাট, সো দ্যাট, বিকজ, সিন্স, as, after, before, when, which, who, however, if, unless, etc. তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজ কোনগুলো? দো, অলদো, দ্যাট, সো দ্যাট, বিকজ, সিন্স, অ্যাজ, আফটার, বিফোর, হোয়েন, হুইচ, হু, হাউএভার, ইফ, আনলেস, এক্সেট্রা। তাহলে the sentence which has a dependent and an independent clause is called a complex sentence, and that sentence are joined by a subordinate conjunction. The subordinate conjunction are though, although, that, so that, whatever. এক্ষেত্রে এই কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়ারা? না ভাইয়া। ওকে, তাহলে এবার যাব আমরা কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সের Can make it a finite Bharat. Can make it a finite Bharat নাকি না finite Bharat? কোনটা ভাইয়া? তুই এর আগের একটা সেন্টেন্স লাগাইছিলেন যেটাতে we can learn আচ্ছা, we learn English so that we can make ourselves skilled, এই তো? can হ্যাঁ can make এটা কি finite Bharat নাকি নন finite Bharat? এখন কথা হচ্ছে হলে একটা ভার্ব, যেমন আমি যদি বলি যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এখানে কিন্তু অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার যদি আমি এখন বলি আই অ্যাম এ বয়, এক্ষেত্রে আমাদের গোয়িংটা ছিল মেইন ভার্ব। আবার আমি যখন বলবো আই অ্যাম এ বয়, এক্ষেত্রে অ্যামটা কিন্তু অক্সিলারি ভার্ব হবে না, এক্ষেত্রে অ্যামটাই মেইন ভার্ব হবে। অর্থাৎ বাক্যে ব্যবহার অনুযায়ী ভার্ব কখন কি হবে সেক্ষেত্রে নির্ভর করতে হবে। অর্থাৎ যে অংশের উপর বেশি নির্ভর করবে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মেইন, আর যে অংশে প্রাধান্য কম পাবে সেটা হচ্ছে আমাদের অক্সিলারি। ঠিক এইভাবে ফাইনাইট নন ফাইনাইট যখন আমরা বাক্যে ব্যবহার করব, আমরা সরাসরি এই ক্ষেত্রে এই লার্ন বা ক্যানকে আলাদাভাবে কিন্তু আমরা ফাইনাইট নন ফাইনাইট বলতে পারবো না। আমরা তখনই বলতে পারবো যখন আমরা সেটাকে বাক্যে ব্যবহার দেখার পরে সেটার মিনিং কি আসতেছে, সেটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে কিনা সেটা নির্ভর করে আমরা সেটাকে বলবো ফাইনাইট বা নন ফাইনাইট। যেমন উই লার্ন ইংলিশ, এখানে লার্নটা কিন্তু পরিপূর্ণভাবে অর্থই দিচ্ছে আমরা ইংরেজি শিখি, মানে একটা বাক্য শেষ। এখন এই অংশটুকু সো দ্যাট উই ক্যান মেক আওয়ারসেলফ স্কিলড, তাহলে তাই আমরা কি ইংরেজিতে দক্ষ হতে পারি, তাই আমরা ইংরেজিতে দক্ষ হতে পারি, এই বাক্যটা কিন্তু তাই বা একটা কেন থেকে যায় যে কেন আমরা দক্ষ হতে পারি। তাহলে কিন্তু এই ক্যানটা আদারওয়াইজ ভাবে যদি আমাদের ফাইনাইট ভার্ব হয়, বাক্য ব্যাপার অনুযায়ী এটা কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে না। বুঝতে পারছি? যখন পরীক্ষায় থাকবে যে ফাইনাইট নন ফাইনাইট, সো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে
এই যে ভার্বটা প্রিন্সিপাল ক্লসের সঙ্গে থাকতেছে সেটাকে আমরা বলে দিব ফাইনাইট ভার্ব। আমরা সাবঅর্ডিনেট কনজাংশনও তখন দেখবো না বা সাবঅর্ডিনেট ক্লসও দেখবো না। কে কথা বলতে চাইলো? আচ্ছা, এরপর দেখবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স গুলা এই ক্ষেত্রে হয় দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ বা দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন্ট বাই আ কোঅর্ডিনেটিং কনজাংশনস। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি দুইটি কোঅর্ডিনেট ক্লজ পাশাপাশি, কোঅর্ডিনেট ক্লজ বলতে আমরা কি বুঝি? কোঅর্ডিনেট ক্লজ বলতে আমরা শিখেছিলাম যে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে, সেটাকে বলবো আমরা কোঅর্ডিনেট ক্লজ। এবং কোঅর্ডিনেট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ গুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কনজাংশন কোনগুলো? যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন, সেগুলোকে বলবো আমরা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজে ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে দেখো, এখানে দুইটি ক্লজ থাকবে, অবশ্যই দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ভার্ব থাকবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দুইটি ক্লজ। এই ধরনের বাক্যে দুইটি সাবজেক্ট থাকবে আর কি দুইটি ভার্ব থাকবে। যেমন এর আগে বললাম হচ্ছে আই গো টু স্কুল অ্যান্ড আই স এ কার। তাহলে দেখো, আই গো টু স্কুল, আই একটা সাবজেক্ট, গো একটা ভার্ব, এরপরে আই একটা সাবজেক্ট, সি একটা ভার্ব। তাহলে কিন্তু দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা ক্লজ থাকতেছে। The sentence which has at least two dependent clause joined by together by a comma or coordinate conjunction is called compound sentence. তাহলে কম্পাউন্ড সেন্টেন্স গুলো কমা অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? and, or, but, yet, for, nor, so। তো আমরা বেশিরভাগ ব্যবহার করি and, or, but। আমরা এই তিনটাই বেশি ব্যবহার করি, বাকিগুলো তেমন ব্যবহার দেখা যায় না। যেমন উদাহরণ দেওয়া হয়েছে আই গো টু স্কুল অ্যান্ড স এ কার, এটা তো বললামই। সো এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ফ্যান বয়েস। এফ তে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, বি তে হচ্ছে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে কিছুই না এখানে। তাহলে ফ্যান বয় বললে আমাদের কিন্তু এখানে এস তে হচ্ছে সো, ফর অ্যান্ড নর বাট অর সো। জেনারেলি উই ইউজ অর বাট ইয়েট মোস্ট। তাহলে আমরা সিম্পল শেষ করলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং এই প্রকারগুলো শেষ করলাম। এর সাথে শেষ করলাম কোন এই ক্লজ গুলো শেষ করলাম। কি কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেট ক্লজ। এত পর্যন্ত আর শেষ করলাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব। এত পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? থাকলে ঝটপট বলে ফেলেন। না স্যার। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, এতক্ষণ অনেক কিছু শিখলাম। এই শেখাগুলো মূলত তুমি যদি প্র্যাকটিক্যাল ভাবে এই জিনিসগুলো প্রয়োগ করতে চাও, তবে আরো বেশ কিছু লেকচার দরকার হবে, বাট এখন ওইদিকে যাব না। আমরা শর্ট ট্রিক্সে কয়টা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো কিভাবে শেখা যায়, এটা ক্লাস 9 ব্যবহার করতে পারবে, ক্লাস 10, এসএসসি এবং এইচএসসি ব্যবহার করতে পারবে। সো আমরা এখন সেই শর্ট ট্রিক্স গুলো চলে যাব, যেটাকে বলা হয় এক নজরে। এই জিনিসগুলো একদম টিটিএম টানা টানা মুখস্থ থাকতে হবে। মুখস্থ করলে আশা করি আর কিছু লাগবে না। যদি একদম এই 10টা বা 11টা রুলস আছে, যদি কারো মুখস্থ থাকে, ইনশাআল্লাহ আর সে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আটকাবে না। তো আমরা এই জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে নিবা, এই ভিডিওগুলা আমাদের গ্রুপে থাকবে, আর কেউ যদি চাও এখন স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সো রুলস নাম্বার 1। টাইম কতক্ষণ আছে? টাইম আছে 5 মিনিট 27 সেকেন্ড। আচ্ছা, কতক্ষণ শেষ করা যায়? সো রুলস নাম্বার 1, সিম্পল। সিম্পল সেন্টেন্সে আমরা কি জানি? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? কোঅর্ডিনেট ক্লজ। আর কমপ্লেক্স সেন্টেন্স থাকে সাবঅর্ডিনেট ক্লজ প্লাস একটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো আমরা এখন দেখব রুলস নাম্বার 1, 2.2 এনাফ টু। 2.2 অথবা এনাফ টু যুক্ত বাক্যকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন সেটা হবে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। যেমন হি ইজ স্ট্রং এনাফ টু ডু ইট। তাহলে হি ইজ স্ট্রং এনাফ টু ডু ইট, এখানে আছে এনাফ টু। সো এনাফ টু থাকলে আমরা জানি কি ব্যবহার করতে হয়? সো ডট ডট দ্যাট। তাহলে এখানে ব্যবহার করব হি ইজ সো স্ট্রং। সো স্ট্রং, দেখো এখানে হি ইজ স্ট্রং এনাফ টু, তাহলে হি ইজ সো স্ট্রং সো দ্যাট হি ক্যান ডু ইট। তাহলে 2.2 অথবা এনাফ টু থাকলে আমরা ব্যবহার করব সো ডট ডট দ্যাট। এটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স। তো যখন আমরা এটাকে কম্পাউন্ড করব, সো কম্পাউন্ডের ক্ষেত্রে বেশ মানে দুই একটা নিয়ম জানলে হয়। আমরা জানি এন্ড ব্যবহার করব, অর ব্যবহার করব, বাট ব্যবহার করব, তাহলে কম্পাউন্ড ডান, আর কিছু করতে হবে না। কিন্তু এখানে স্ট্রং এনাফ মানে পর্যাপ্ত
শক্তি বা পর্যাপ্ত হচ্ছে শক্তিশালী যেটা বলা হয়, মানে এখানে শুধু যদি স্ট্রং বলা থাকতো তাহলে আমরা এন্ড দিয়ে করতে পারতাম, বাট এখানে এনাফ যুক্ত করে বাক্যের এই ভাবটাকে আরো গভীর করছে, তার কারণে আমরা এনাফের জন্য এখানে নিব ভেরি। তাহলে ভেরি ডট ডট এন্ড অথবা এন্ড সো, হি ইজ ভেরি স্ট্রং এন্ড হি ক্যান ডু ইট, অথবা হি ইজ ভেরি স্ট্রং এন্ড সো হি ক্যান ডু ইট। রুলস 1 এ কারো কোনো সমস্যা থাকলে বলেন। কারো কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই। এরপর যাব 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা হচ্ছে ইন অর্ডার টু অথবা টু থাকলে আমরা কমপ্লেক্সে কি করব, সো দ্যাট। ইন অর্ডার টু বলতে বোঝায় যে একটা উদ্দেশ্য 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 তাহলে উদ্দেশ্য প্রকাশ করে যখন, তখন আমরা কি করি, এই জন্য লিখি হচ্ছে সো দ্যাট। ইন অর্ডার টু অথবা টু থাকলে লিখবো সো দ্যাট। যেমন উই গো টু স্কুল ইন অর্ডার টু লার্ন, তাহলে উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান লার্ন। সো দ্যাট এর পরে একটা পরিপূর্ণ বাক্য লিখতে হয়, এটা আমরা অনেকেই জানি। এই পরিপূর্ণ বাক্য দ্যাট এর পরে আমরা ক্যান যুক্ত করি। যেমন এখানে ছিল টু লার্ন, সেই অংশটুকু করলাম আমরা কি উই ক্যান লার্ন, তাহলে ক্যান যুক্ত করে আমরা কি বাক্যটাকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ এখানে আমরা দেখো দুইটা ক্লজ কিন্তু নিয়ে আসছি, উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান লার্ন। তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এই নিচের অংশটুকু হচ্ছে সো দ্যাট যুক্ত পরের অংশটুকু ডিপেন্ডেন্ট ক্লজ, সো দ্যাট এর আগের অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কিন্তু এটা কমপ্লেক্সের যে শর্ত ছিল সেটাও কিন্তু মেইনটেইন করতেছে। তাহলে ইন অর্ডার টু অথবা টু থাকলে সেটাকে আমরা কমপ্লেক্স করার সময় সো দ্যাট ব্যবহার করবো। এটা কিন্তু সো ডট ডট দ্যাট না, এটা শুধু সো দ্যাট। এই ক্ষেত্রে দেখো উই গো টু স্কুল ইন অর্ডার টু লার্ন, তাহলে যদি আমরা বলি কম্পাউন্ড কিভাবে করব, উই গো টু স্কুল অ্যান্ড লার্ন, অথবা উই লার্ন, অথবা ইউ ক্যান লার্ন, ইচ্ছা মতো বসানো যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কম্পাউন্ড তোমাকে কোনো সমস্যা করবে না, সমস্যা করবে সিম্পল কমপ্লেক্স। সো এই সিম্পল কমপ্লেক্সের ক্ষেত্রে বিভিন্ন নিয়মে করা যায়, সবার উত্তর বনবে এমন কোনো কথা না। কেউ হয়তো এখানে ইন অর্ডার টু ব্যবহার করবে, কে টু ব্যবহার করবে, আবার কেউ এই পাশে সো দ্যাট ব্যবহার করবে, বা অন্য যে নিয়মগুলো আছে সেগুলো ব্যবহার করবে। সো আশা করবো তোমার যদি রুলস অনুযায়ী নিয়ম ঠিক থাকে তবে তুমি ফুল মার্ক পাবা। পরীক্ষার খাতে দেখা যায় পিছনেরটা এভাবে ওই লিখছে ইন অর্ডার টু, আমি লিখছি টু, বা অনেক যে হেজিটেট হয়। তো সেই ক্ষেত্রে এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, তুমি যদি রুলস অনুযায়ী ঠিক লেখো তোমারটাও রাইট ওরটাও রাইট, পিছনের জন্য একটা দিকে নিজেরটা কেটে দেওয়ার কোনো মানে হয় না। 2 নাম্বার রুলস গেল, এবার যাব হচ্ছে আমরা 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলস হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলা, ভার্ব প্লাস আইএনজি, বি প্লাস আইএনজি, বি বলতে বোঝায় এম ইজ আর বা বি বিং যেটা হয় সেটা, এরপরে আছে বি ভার্ব যেগুলো, আর হচ্ছে হ্যাভ ভার্ব বা হ্যাভ, যেমন হ্যাভ প্লাস আইএনজি। সো এখন দেখব প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা কি করব, কমপ্লেক্সে করব, বিকজ অ্যাজ। আচ্ছা বলি, এরপরে কি তোমরা জয়েন দিবে? আর 1 মিনিট সময় আছে। পরে ক্লাস আজকে করবে নাকি নেক্সট দিন করবে? আজকে 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 আচ্ছা, বাকিরা বলেন, তাহলে আমি আবার গ্রুপে লিংক দিব। আজকে তাহলে এই মিটিংটা এখন ইন হয়ে থ্যাঙ্কস যাবে। মামি। জি, গ্রুপে আবার লিংক পাঠিয়ে দিব, সবাই আবার জয়েন দিবেন। ওকে, মিটিংটা ইন করে দিলাম, আবার সবাই জয়েন দিয়েন।